গ্লাইসিরিজা গ্লাব্রা মাদার টিংচার নিয়ে আজকে কথা বলবো। গ্লাইসিরিজা খুবই পরিচিত, বহুল ব্যবহৃত একটি প্লান্ট মেডিসিন, যাকে সহজ বাংলায় আমরা যষ্টিমধু বলে থাকি। এর অন্য নাম হচ্ছে লিকোরিস। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এই প্লান্ট মেডিসিনটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিভাইরাল ও হ্যাপাটোপ্রোটেক্টিভ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য কার্যকারিতা হচ্ছে এটি দ্রুত আলসার হিলিং করতে পারে বা ক্ষত সারিয়ে তুলতে পারে। তো আজকে আলোচনা করব ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আধুনিক ফার্মাকোলজি স্টাডি অনুযায়ী গ্লাইসিরিজা গ্লাব্রা মাদার টিংচারকে যে সকল রোগের চিকিৎসায় ব্যবহার করা যায় সেসব নিয়ে। তো প্রথমে দেখি গ্লাইসিরিজা গ্লাব্রার মধ্যে কি কি মেজর ফাইটোকেমিক্যাল রয়েছে। গ্লাইসিরিজা প্রথমে আমি বলেছিলাম একটি চমৎকার প্লান্ট মেডিসিন, যার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে। বিশেষ করে গ্লাইসিরিজার মধ্যে 300-র বেশি পরিমাণ পলিফেনলস এবং ফ্লাভোনয়েডের ফাইটোকেমিক্যাল রয়েছে। তো এতগুলো ফাইটোকেমিক্যাল আলোচনা করার সুযোগ নেই এবং সেটি প্রয়োজনও নেই, কারণ আমরা যেহেতু মাদার টিংচার প্রয়োগের কথা বলি বা ব্যবহার করি, সেই হিসেবে এখানে যেগুলো প্রধান বা বেশি পরিমাণে যে ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে সেগুলোর আলোকেই মূলত আমরা ওষুধটিকে প্রয়োগ করে থাকি বা প্রয়োগ করব। তো গ্লাইসিরিজাতে প্রধান যে ফাইটোকেমিক্যাল রয়েছে তার মধ্যে ট্রি টার্পেনয়েড স্যাপোনিন গ্রুপের ফাইটোকেমিক্যাল আছে গ্লাইসিরিজিন, গ্লাইসিরিজেনিক অ্যাসিড এবং বিশেষ করে গ্লাইসিরিটিনিক অ্যাসিড। ফ্লাভোনয়েডস গ্রুপের মধ্যে আছে লিকুইডিটিন, আইসোলিকিউরিটিন, লিকুইডিটিজেনটিন, লিকুইডিটিজেনিন, এগুলো হচ্ছে ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল। এবং ক্যালকনস এর মধ্যে হচ্ছে লাইকোক্যালকন এ বি সি ডি। আইসোফ্লাভনস এর মধ্যে আছে গ্লাব্রিন এবং গ্লাব্রিডিন, হিসপাগ্লাব্রিডিন এ বি। এবং পলিস্যাকারাইড গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে গ্লাইসিরিজেন্স এবং কুমারিনস এর মধ্যে আছে লিক কুমারিনস। লিকোরিসের লিক এবং কুমারিনস মিলে হচ্ছে লিক কুমারিনস। তো এই সব ফাইটোকেমিক্যাল গুলো মানব দেহের মলিকুলার বা সেলুলার লেভেলে যে কাজ করতে পারে সেই কাজের সমষ্টি হচ্ছে মূলত গ্লাইসিরিজা গ্লাব্রা মাদার টিংচার আমরা কোন কোন রোগে ব্যবহার করব সেই ক্ষেত্র। তাহলে এই ফাইটোকেমিক্যাল গুলোর যে কাজ বা ফাংশন সেগুলো যদি একটু দেখি, তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ করে সেগুলোই আমি বলবো। এটি কর্টিসল মেটাবলিজম মডুলেশন করে। বিশেষ করে এর মধ্যে যে গ্লাইসিরিজিন রয়েছে এটি মেটাবলাইজ হয়ে গ্লাইসিরেটিনিক অ্যাসিড তৈরি হয়। এটি যে কাজটি করে সেটি হচ্ছে হাইড্রোক্সি স্টেরয়েড ডাইহাইড্রোজেনাস টাইপ 2, যে 11 বিটা থেকে এটি 11H-D2 এনজাইমে রূপান্তর করে, পরিবর্তন করে, ইনহিবিট করে। তো এই ইনহিবিশনের ফলে কর্টিসল ব্রেকডাউন কমে যায় এবং লোকাল যে কর্টিসল লেভেল সেটি বাড়ে। ফলাফল হিসেবে দেখা যায় যে নিউরোনাল অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয় উইদাউট এক্সটার্নাল স্টেরয়েড, অর্থাৎ স্টেরয়েড সেবন ছাড়াই নিউরোনাল ইনফ্লামেশন রোধে গ্লাইসিরিজা চমৎকারভাবে কার্যকরী হয়। তাহলে একটি কাজ আমরা পেলাম, সেটি হচ্ছে কর্টিসল মেটাবলিজম মডুলেশন করে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি পাথওয়ে ইনহিবিশন করে। ইনহিবিশন মানে হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে বা কমিয়ে রাখে, দমন করে। অর্থাৎ এর যে ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল রয়েছে গ্লাইসিরিজিন, এটি মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা ইনহিবিট করে, COX-2 এনজাইম ইনহিবিট করে, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন গুলোকে কমিয়ে রাখে। ফলাফল হিসেবে দেখে ইনফ্লামেশন সিগন্যালিংটা কমে যায়, ফলে পেইন, সোয়েলিং এবং টিস্যু ড্যামেজ এগুলো কমে যায়। আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স মেকানিজম একটা গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে ফ্লাভোনয়েড রয়েছে এবং বলেছিলাম প্রায় অনেকগুলো ফ্লাভোনয়েড আছে। এই ফ্লাভোনয়েড গুলো মূলত রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিস বা আরওএস কে নিউট্রিলাইজ করে। এই নিউট্রিলাইজেশনের ফলে এখানে অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এবং সেল ড্যামেজ কমে যায়। এটি গুরুত্বপূর্ণ একটি কাজ করে, সেটি হচ্ছে মিউকোসাল প্রোটেকশন। বিশেষ করে আলসার হিলিং এর কথা আমি বলেছিলাম ভূমিকাতে, যেটি আলসার হিলিং এ বা ক্ষত নিরাময় কাজ করে। সেই আলসার হিলিংটা যদি মিউকোসাল আলসার হয়, অর্থাৎ আমরা গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডিউডেনাল আলসার যেটাকে বলে থাকি, এই আলসারের ক্ষেত্রে এটি চমৎকার ভাবে কার্যকরী, মিউকোসাল প্রোটেকশন দেয়। এর যে গ্লাইসিরিজিন আছে এটি মূলত স্টিমুলেট করে মিউসিন সিক্রেশনকে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সিনথেসিস করে। ফলে গ্যাস্ট্রিক মিউকোসাল ব্যারিয়ারের ফাংশন ইমপ্রুভ হয়, ফলে আলসার হিলিং দ্রুত হয় এবং গ্যাস্ট্রিক ইরিটেশনটা কমে যায়। মূলত এই গ্যাস্ট্রিকের চিকিৎসায় গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডিউডেনাল আলসার এই জাতীয় চিকিৎসায় গ্লাইসিরিজা গ্লাব্রা অত্যন্ত কার্যকরী। এর অ্যান্টিভাইরাল অ্যাকশন রয়েছে। গ্লাইসিরিজিন মূলত ভাইরাল রেপ্লিকেশন এনজাইমকে ইনহিবিট করে, দমিয়ে রাখে। ভাইরাল এন্ট্রি ইনটু সেল, হোস্ট সেল, অর্থাৎ সেলের ভিতরে ভাইরাল সেল প্রবেশকে আটকে দেয়। এইভাবে এটি মূলত অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। বিশেষ করে এটি ইমিউন সিস্টেম মডুলেশন করে। এর যে পলিস্যাকারাইড রয়েছে সেগুলো মূলত ম্যাক্রোফেজ এবং টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভ করে,
ফলে একটি ব্যালেন্সড ইমিউন রেসপন্স তৈরি করে, অর্থাৎ ইমিউন সিস্টেমকে সাপ্রেসড ইমিউনকে উন্নত করে এবং ওভার অ্যাক্টিভ ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে, অর্থাৎ ইমিউন মডুলেশন করে। এটি হেপাটো প্রোটেকশন দেয়, বিশেষ করে গ্লাইসিরিজিন এটি মূলত লিভারের যে ইনফ্লামেশন সেটি নিয়ন্ত্রণ কমিয়ে দেয়, লিপিড পারঅক্সিডেশন কমিয়ে দেয়। এর ফলে হেপাটোসাইট মেমব্রেন স্টেবিলাইজ হয় এবং লিভার ফাংশন ইমপ্রুভ হয়। এই যে অনেকগুলো কার্যকারিতার কথা আমি উল্লেখ করলাম, এই কার্যকারিতার ভিত্তিতে আমরা যদি গ্লাইসিরিজা গ্লাব্রাকে প্রয়োগ করি তাহলে আমরা যে সকল ক্ষেত্রে প্রয়োগ করতে পারি বা যে সকল রোগের চিকিৎসা এটি অত্যন্ত কার্যকরী হতে পারে সেগুলো হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, বিশেষ করে গ্যাস্ট্রিক মিউকোসাল ড্যামেজ হয়। এই ক্ষেত্রে গ্লাইসিরিজিন মূলত মিউসিন ইমপ্রুভ করে আলসার হিলিংটা অ্যাক্সিলারেট করে বা ত্বরান্বিত করে। গ্যাস্ট্রাইটিস, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বা ক্রনিক গ্যাস্ট্রাইটিস, ইনফ্লামেশন অফ দ্য স্টোমাক লাইনিং, এইটি মূলত অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনের দ্বারা এবং ইরিটেশন কমানোর দ্বারা গ্লাইসিরিজ এটি নিয়ন্ত্রণ করে। জিইআরডি বা অ্যাসিড রিফ্লাক্স, বিশেষ করে ইসোফিজিয়াল যে ইরিটেশন সেটি কমিয়ে দেয় এবং মিউকোসাল প্রোটেকশনের মাধ্যমে সিমটম রিলিফ করে। অ্যাসিড রিফ্লাক্স নিয়ন্ত্রণে গ্লাইসিরিজ চমৎকারভাবে কার্যকরী, প্রতিনিয়তই আমরা এটি প্রয়োগ করে সেটি প্রমাণ করছি বা প্রমাণ পাচ্ছি। ক্রনিক হেপাটাইটিস বি সি, বিশেষ করে আমি বলেছিলাম যে অ্যান্টিভাইরাল অ্যাকশন রয়েছে, এটি মূলত হোস্ট সেলে ভাইরাসের এন্ট্রিকে বাধা দেয় এবং ভাইরাস রেপ্লিকেশন তৈরিতেও এটি প্রতিবন্ধকতা তৈরি করে, এভাবে এটি অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। ফলে ক্রনিক হেপাটাইটিস বি সি বা নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণভাবে কাজ করে। লিভার সিরোসিস বা লিভার ফাইব্রোসিস এর আর্লি স্টেজে এটি মূলত ফাইব্রোসিস প্রোগ্রেশনটাকে স্লো করে দেয় এবং অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টের মাধ্যমে ফাইব্রোসিস প্রোগ্রেশনটাকে স্লো করার মাধ্যমে এটি লিভার ফাইব্রোসিস বা লিভার সিরোসিস এর আর্লি স্টেজে এটি অত্যন্ত কার্যকরী হয়। ব্রঙ্কাইটিস এর চিকিৎসা এটি ব্যবহৃত হয়, বিশেষ করে এয়ারওয়েজ ইনফ্লামেশনটাকে কমিয়ে দেয় এবং অ্যান্টি ইনফ্লামেটরি বা মিউকোলাইটিক ইফেক্ট হিসাবে দেয়, ফলে এটিকে ব্রঙ্কাইটিস বা অ্যাজমার চিকিৎসা এটি কার্যকরী হয়। অ্যাজমাকে আলাদাভাবেই উল্লেখ করা যায়, কারণ ব্রঙ্কাইটিসের চেয়েও অ্যাজমা আমাদের কাছে অনেক বেশি পরিচিত, নামও পরিচিত এবং অ্যাজমার পেশেন্ট রয়েছে, সাধারণ মানুষের মধ্যে অ্যাজমা নামটি বেশি পরিচিত। সমস্যাটি যদিও কাছাকাছি থাকে তারপরেও তো এটি অ্যাজমার চিকিৎসার ক্ষেত্রে একইভাবে এটি এয়ারওয়ের যে হাইপার মানে রেসপন্সিভনেস এটাকে কমিয়ে দেয়। অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমরা দেখি খুব সহজেই মানে তাদের সংকুচিত হয়, ব্রঙ্কিয়াল স্পেস গুলো সংকুচিত হয়, ফলে তীব্র শ্বাসকষ্ট হয়। গ্লাইসিরিজা এই ক্ষেত্রে মূলত এই যে এয়ারওয়ের যে হাইপার সেন্সিটিভিটিকে কমিয়ে দেয় এবং সাইটোকাইন সাপ্রেশনের দ্বারা মূলত প্রদাহ নিয়ন্ত্রণ করে, ফলে অ্যাজমা চিকিৎসা গ্লাইসিরিজা চমৎকার কার্যকরী। ড্রাই কফ, যাদের এক ধরনের ইরিটেশন হচ্ছে, ফলে প্রচুর কাশি হচ্ছে, তাদের ক্ষেত্রে গলায় ইরিটেশনের কারণে কাশি হয় বারবার, তো এই ক্ষেত্রে মূলত গ্লাইসিরিজা আমরা এটার একটা ব্যবহার দেখি, অনেকেই কাশি টাশির সময় যষ্টির মধ্যে মুখে দিয়ে রাখেন, তো সেটি থেকে বোঝা যায় যে ঐতিহাসিকভাবে এটি কাশির চিকিৎসা, বিশেষ করে ড্রাই কফের চিকিৎসা এটি ব্যবহৃত হয়ে আসছে। তো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী কিন্তু গ্লাইসিরিজা এই কাজটি করতে পারে, বিশেষ করে থ্রোট ইরিটেশন কমাতে পারে এবং মিউকাস বের করার মাধ্যমে মিউকোলাইটিক হিসাবে কাশি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে ভাইরাল ইনফেকশন সেই ক্ষেত্রে এটি কার্যকরী, বিশেষ করে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের চিকিৎসা এটি অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে এবং যেহেতু এখানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে এখানে কাশি ও গলা ব্যথা অস্বস্তি এই ব্যাপারগুলো থাকে, ফলে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে। একদিকে অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে, অন্যদিকে এটি মিউকোলাইটিক হিসেবে কাজ করে, অন্যদিকে যেহেতু এটি শ্বাসতন্ত্রের উপরে কাজ করে, ফলে এই সামগ্রিক কম্বিনেশনের মাধ্যমে এটি আপার রেসপিরেটরি ভাইরাল ইনফেকশনের চিকিৎসা এটি চমৎকারভাবে কার্যকরী। আলসার নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমি এটা বলেছিলাম শুরুতে, ফার্স্ট বলেছিলাম যে পেপটিক বা গ্যাস্ট্রিক আলসার, কিন্তু এটি ওরাল আলসারের চিকিৎসা কিন্তু এটি সমভাবে কার্যকরী, বিশেষ করে যেহেতু ওরাল ক্যাভিটিতেও মূলত মিউকোসাল লাইনিং গুলো থাকে, লেয়ার থাকে, ফলে ওরাল আলসারের ক্ষেত্রে এটি মিউকোসাল ইরিটেশন কমিয়ে মূলত টিস্যু হেলিংটাকে দ্রুত করতে পারে, ফলে ওরাল আলসার এর চিকিৎসায়ও গ্লাইসিরিজা গ্লাব্রা চমৎকার কার্যকরী। এর বাইরে হচ্ছে এটি সেকেন্ডারি গ্রেড হিসাবে অর্থাৎ সহযোগী হিসাবে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আইবিডি, তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায়, স্কিন ইনফ্লামেশন বিশেষ করে একজিমা ডার্মাটাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। সহযোগী বলছে এই কারণে এর যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা রয়েছে, সেই হিসাবে এটি আইবিডি, আর্থ্রাইটিস, রিউমাটয়েড এবং স্কিনের ক্ষেত্রে একজিমা ডার্মাটাইটিসের যে পেইন থাকে সেই পেইন রিলিফ করতে পারে এবং একজিমা ডার্মাটাইটিসের ক্ষেত্রে ইমিউন মডুলেশনের মাধ্যমেও এটি নিয়ন্ত্রণের ভূমিকা পালন করতে পারে। তো
তো সেই হিসাবে এটি সহযোগী হিসাবে ভূমিকা পালন করতে পারে। যেহেতু যদিও স্কিন ডিজিজের আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো মেডিসিন রয়েছে, তো আমি প্রত্যেকটা মেডিসিনের আলোচনায় বলি, যেহেতু আমি মেডিসিন আলোচনা করতেছি, ফলে অন্য মেডিসিনের কথা এখানে বলছি না, কিন্তু এইটি বোঝার জন্য বলতেছি যে কোন কোন রোগের চিকিৎসা এটি আমরা প্রাধান্য দিয়ে অর্থাৎ গুরুত্ব দিয়ে ফার্স্ট ক্যাটাগরিতে বিবেচনা করবো, আর কোন কোন ক্ষেত্রগুলিতে আমরা এটিকে সহযোগী হিসেবে বিবেচনা করব, সেটি বোঝার জন্যই এটা বললাম। তো এরপরে হচ্ছে অ্যাড্রিনাল ফ্যাটিক, বিশেষ করে কর্টিসল ইমব্যালেন্সের কারণে সেটি নিয়ন্ত্রণে এটি ভূমিকা পালন করে। আমি যখন ফাংশন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে গ্লাইসিরিজা গ্লাবরা কর্টিসল মেটাবলিজম করতে পারে। আমরা জানি কর্টিসল হরমোনের উৎপাদন শরীরে বেড়ে গেলে বা রিলিজ হলে মানুষের এক ধরনের মেন্টাল অবসাদ, গ্রস্ততা, দুশ্চিন্তা এগুলো চেপে বসে, এবং এগুলো তার সামগ্রিকভাবে তার এক ধরনের দুর্বলতা, ক্লান্তি, অবসন্নতা নিয়ে আসে। তো এই ক্ষেত্রে গ্লাইসিরিজা গ্লাবরা মূলত কর্টিসলের ইমব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে কর্টিসল মেটাবলিজম মডুলেশনের মাধ্যমে অ্যাড্রিনাল ফ্যাটিক বা ফাংশনাল ফ্যাটিক নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। হাইপারলিপিডেমিয়ার চিকিৎসাটি ব্যবহৃত হতে পারে, যেহেতু এটি লিভারের উপরে কাজ করে। আমি বলেছিলাম এটি হেপাটোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে, ফলে লিপিড মেটাবলিজম ডিসঅর্ডারের এটা নিয়ন্ত্রণের মাধ্যমে এটি হাইপারলিপিডেমিয়া নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। তো অনেকগুলো রোগের কথা আমি বললাম। গ্লাইসিরিজা গ্লাবরার যে সমস্ত রোগের চিকিৎসা ব্যবহার করা যায় সেটি আরেকবার রিপিট করব, তার আগে সেফ ডোজটি আমি বলছি। বিশেষ করে মাদার টিংচার 10 থেকে 15 ফোঁটা ওষুধ দিনে 2 বার বা 3 বার অল্প পানির সাথে 5 থেকে 10 মিলি পানির সাথে, বা সহজ করে বললে কোয়ার্টার কাপ থেকে আধা কাপ পানিতে মিশিয়ে 10 থেকে 15 ফোঁটা ওষুধ দিনে 3 বার সেবন করতে দেওয়া যায়। আর ক্রনিক ক্ষেত্রে এটি দিনে 2 বার সেবন করতে দেওয়া যায়। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি আমাদের সতর্কতা, সেটি হচ্ছে এক্সেস ইউজ করলে, অর্থাৎ গ্লাইসিরিজা গ্লাবরা অতিরিক্ত ওভারডোজে খেলে সোডিয়াম রিটেনশন বেড়ে যেতে পারে এবং পটাশিয়াম কমে যেতে পারে, ফলে হাইপারটেনশন দেখা দিতে পারে। তো এটি এবং সুডো অ্যালডোস্টেরনিজম দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ওভারডোজ কে খেয়াল রাখতে হবে। আমি 10 থেকে 15 ফোঁটা বলছি, ক্ষেত্র বিশেষে সেটা 10 ফোঁটার মধ্যেই রেখে প্রয়োগ করা যেতে পারে। তো শেষ করব গ্লাইসিরিজা গ্লাবরার আলোচনা। তো সেক্ষেত্রে এক কথায় যদি শেষ করতে চাই, তাহলে গ্লাইসিরিজা গ্লাবরা অত্যন্ত শক্তিশালী একটি ফাইটোকেমিক্যাল বেসড প্লান্ট মেডিসিন, যেটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসারের চিকিৎসায় চমৎকারভাবে কার্যকরী। এটি লিভার ডিজিজের ক্ষেত্রে কার্যকরী এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সহ ড্রাই কফ এবং ব্রঙ্কাইটিস, অ্যাজমার চিকিৎসায় কার্যকরী, এবং ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন, সেটা আইবিডি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এক্সিমা, ডার্মাটাইটিস এর ক্ষেত্রেও সেকেন্ডারি বা সহযোগী ওষুধ হিসেবে কার্যকরী। তো এই ছিল গ্লাইসিরিজা গ্লাবরা নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনাটি শুনেছেন, আশা করছি গ্লাইসিরিজা গ্লাবরাকে অনেকগুলো ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারবেন এবং এর সুফল ভোগ করবেন। প্রয়োগ করলে এক্ষেত্রে রোগীরা দ্রুত আরোগ্য লাভ করবে, উপশম লাভ করবে। তো সেই আশাবাদ রাখছি এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।